গুড মর্নিং ক্লাস। আমি লাকি দির্কি, শিলিগুড়ি তরাই বিএড কলেজের বিএড সেকেন্ড সেমিস্টার ট্রেনি। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম বায়ুমণ্ডল কী, বায়ুমণ্ডলের উষ্ণতা কী, বায়ুমণ্ডলের উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি কী কী, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি কী কী। আজকে আমরা জানব গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ গ্রিন হাউসের প্রভাবগুলি কী কী। এই টপিকটির উদ্দেশ্য হচ্ছে আমার প্রথমে আমরা জানতে পারবো গ্রিন হাউস কী, গ্রিন হাউস গ্যাসগুলি কী কী, গ্রিন হাউস এফেক্ট কী, গ্রিন হাউসের ফলাফলগুলি কী কী এবং গ্রিন হাউস কীভাবে গ্যাসগুলিকে কীভাবে প্রতিরোধ করা যায়। প্রথমেই আমাদের জানতে হবে গ্রিন হাউস কী। সাধারণত শীতপ্রধান দেশে উদ্ভিদগুলিকে শীতলতা থেকে রক্ষা পাওয়ার জন্য সেখানকার মানুষ কাচের ঘর তৈরি করে। আমরা জানি যে শীতপ্রধান দেশে সূর্যরশ্মি কম পরিলক্ষিত হয়, এর ফলে কি হয়, উদ্ভিদগুলি বেড়ে উঠতে পারে না। এই পরিস্থিতি থেকে মোকাবিলা করার জন্য সেখানকার মানুষ কাচের ঘর তৈরি করে। এর কারণ হচ্ছে কাচের ঘরে সূর্যালোক প্রবেশ করতে পারে কিন্তু সেটি প্রতিফলিত হয়ে ফিরে যেতে পারে না। এর ফলে কাচের ঘরটির মধ্যে সূর্যালোক আটকে পড়ে এবং সেই ঘরটিকে উত্তপ্ত রাখে। এর ফলে সেই কাচের ঘরের ভেতরে যে শাকসবজি চাষাবাদ করা হয় সেগুলি সতেজ থাকে এবং পর্যাপ্ত পরিমাণে উত্তাপ পেয়ে থাকে। এখন আমরা দেখে নেব সবুজ ঘর বা গ্রিন হাউসটি আসলে দেখতে কিরকম। বাঁ পাশের ছবিটি হচ্ছে সবুজ ঘর বা গ্রিন হাউসের ছবি। কাচের তৈরি একটি ঘর এবং এর ভেতরে শাকসবজি চাষাবাদ করা হয়। এখানে ধরা যাক এটি হলো একটি কাচের ঘর, এর ভেতরে সূর্যরশ্মি প্রবেশ করছে কিন্তু এটি মহাশূন্যে আর প্রতিফলিত হয়ে ফিরে যেতে পারছে না। এর কারণ হচ্ছে কাঁচ স্বাভাবিকভাবেই সূর্যের আগত ক্ষুদ্র তরঙ্গরশ্মিকে ভেতরে প্রবেশ করতে দেয়, কিন্তু প্রতিফলিত দীর্ঘ তরঙ্গের সৌর বিকিরণকে কাঁচ কোনোভাবেই বাইরে বেরোতে দেয় না। ফলে এই ঘরের মধ্যে তাপমাত্রা আটকে পড়ে এবং ক্রমশ ঘরের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং শাকসবজি বা গাছপালা জন্মানোর জন্য উপযুক্ত হয়ে ওঠে। এটি সাধারণত শীত প্রধান দেশে ব্যবহৃত হয়। এখন আমরা দেখে নেব গ্রিন হাউস এফেক্ট কিভাবে কার্যকরী হয়। 1 নম্বর, সানস রেডিয়েশন ট্রাভেলস টুয়ার্ড দ্য আর্থ। গ্রিন হাউসের কাচের ঘরটির মতো সূর্যরশ্মি ভূপৃষ্ঠে প্রবেশ করে। 2 নম্বর, some of the energy is reflected and the rest of it is absorbed by the earth's surface. কিছুটা পরিমাণ শক্তি ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয় এবং কিছুটা পরিমাণ আলোক শক্তি প্রতিফলিত হয়ে ফিরে যায়। 3 নম্বর, the earth also emits heat back to the space. Some of this energy passes directly through the atmosphere. সূর্য থেকে আগত রশ্মির 34% হচ্ছে মহাশূন্যে ফিরে যায়, কিন্তু গ্রিনহাউস গ্যাসেস ট্র্যাপ মোস্ট অফ ইট, কিপিং দ্য প্ল্যানেট ওয়ার্ম। কিন্তু যে বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাস এবং কিছু উপাদান রয়েছে সেগুলি এই তাপমাত্রাকে ধরে রাখছে গ্রিনহাউসের কাচের দেওয়ালের মতো। এর ফলে পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকেই গ্রিনহাউস প্রভাব বা গ্রিনহাউস এফেক্ট বলা হচ্ছে। এখানে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের নাম দেওয়া হলো যেগুলো গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী। কার্বন ডাই অক্সাইড, যার পরিমাণ বায়ুমণ্ডলে 50%, সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, যার পরিমাণ বায়ুমণ্ডলে 20%, মিথেন হচ্ছে 16% রয়েছে, ওজোন 8% এবং নাইট্রাস অক্সাইড হচ্ছে 6% পরিমাণে বায়ুমণ্ডলে রয়েছে। এবার আমরা জানবো যে এই গ্রিনহাউস গ্যাসগুলির উৎস কি। প্রথমে রয়েছে কার্বন ডাই অক্সাইড। এটির উৎস হচ্ছে বন্যসম্পদ দহন, আগ্নেয়গিরি, জৈব জ্বালানি, বনভূমি বিনাশ প্রভৃতি থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে মিথেনের উৎস কি। 1 নম্বর হচ্ছে জলাভূমি, প্রাকৃতিক গ্যাস, গবাদি পশু, জৈব সার প্রভৃতি থেকে মিথেন পাওয়া যায়। নাইট্রাস অক্সাইড, এর উৎস কি, বন, ঘাস, সমুদ্র, মাটি, সার প্রভৃতি থেকে নাইট্রাস অক্সাইড পাওয়া যায়। এরপর হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন পাওয়া যায় প্রধানত রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ থেকে পাওয়া যায়। ওজোন, এই গ্যাসটি হচ্ছে প্রাকৃতিকভাবে সূর্যের আলো দ্বারা অক্সিজেন দ্বারা এটি সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও কৃত্রিমভাবে ফটোকেমিক্যাল ধোঁয়ার উৎপাদন থেকেও সৃষ্টি হয়ে থাকে। এখানে
বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাব বা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ ক্রমশ বৃদ্ধির কারণগুলি দেখানো হলো। The reason for the gradual increase in the amount of greenhouse gases in the atmosphere. প্রথমেই রয়েছে জীবাশ্ম জ্বালানির পরিমাণ বৃদ্ধি, increasing in the amount of fossil fuels. কলকারখানা, যানবাহন, বিদ্যুৎ উৎপাদন সবকিছুতেই জীবাশ্ম জ্বালানি জ্বালানোর পরিমাণ দিন দিন বাড়ছে, ফলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণও দিনে দিনে লাফিয়ে বাড়ছে। 2 নম্বর হচ্ছে রাসায়নিক সারের ব্যবহারের বৃদ্ধি। আমরা জমিতে বিভিন্ন রকম সার ব্যবহার করে থাকি। 1 নম্বর হচ্ছে ইউরিয়া সার, 2 নম্বর এমপি সার বা পটাশ সার, 3 নম্বর টিএসপি সার, 4 নম্বর ডিএপি বা ফসফেট সার, 5 নম্বর হচ্ছে জিপসাম সার। এই সমস্ত সার ব্যবহারের ফলে জমিতে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়েই চলেছে। যেমন আমরা যদি জমিতে ইউরিয়া সার বেশি পরিমাণে ব্যবহার করি, তাহলে কি হবে? নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। নাম্বার হচ্ছে অরণ্য ছেদন, ডিফরেস্টেশন। সমস্ত অঞ্চলে অরণ্যের পরিমাণ বেশি, সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম এবং অক্সিজেনের পরিমাণ বেশি। কিন্তু যদি আমরা গাছ কেটে ফেলি, তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাবে। 4 নম্বর হচ্ছে মিথেনের পরিমাণ বৃদ্ধি। গাছপালার পচন, কৃষিজ বর্জ্য এবং জীবজন্তুদের বর্জ্য থেকে এই মিথেন গ্যাসটি সৃষ্টি হয়। আর যদি এই গাছপালার পচন এগুলি যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে কি হবে? মিথেনের পরিমাণও বৃদ্ধি পাবে। এবার আমরা দেখে নেব গ্রিনহাউস প্রভাবের ফলাফল, এফেক্টস অফ গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস এফেক্টের প্রথম ফলাফল হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি। এখানে তোমরা দু রকম ছবি দেখতে পাচ্ছ। এটি হচ্ছে পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা, এটি হচ্ছে পৃথিবীর স্বাভাবিক থেকে বেশি তাপমাত্রা। বিগত 100 বছর ধরে গ্রিনহাউস গ্যাসগুলি পৃথিবীকে উত্তপ্ত করে চলেছে, অর্থাৎ গড় তাপমাত্রা বৃদ্ধি করে চলেছে। 1880 সাল থেকে 1986 সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। 2030 সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 2050 সাল নাগাদ 3.8 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যেতে পারে, এমনই বিজ্ঞানীগণ বলেছেন। 2 নম্বর হচ্ছে মেরু অঞ্চলের বরফ গলন। গ্রিনহাউস এফেক্টের জন্য মেরু অঞ্চল অর্থাৎ 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে সুমেরু কুমেরু অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সেখানকার বরফগুলি গলে জলে পরিণত হচ্ছে। 3 নম্বর হচ্ছে আবহাওয়ার প্রকৃতি পরিবর্তন। উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঝড়, ঝঞ্ঝা, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। এর কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চল ক্রমশ মেরু অঞ্চলের দিকে সরে যেতে থাকে। এর ফলে আবহাওয়ার প্রকৃতির পরিবর্তন ঘটে থাকে। 4 নম্বর হচ্ছে ফসলের ক্ষতি। আবহাওয়া পরিবর্তনের ফলে ফসলের বিরাট পরিমাণে ক্ষতি হয়ে থাকে এবং এর উৎপাদন কমে যায়। এর ফলে বিশ্বজুড়ে খাদ্য অভাবের প্রকোপ দেখা যেতে পারে। এরপর আমাদের জানতে হবে গ্রিনহাউস এফেক্টের পরিমাণ কিভাবে কমানো যায়, অর্থাৎ প্রতিরোধের উপায়। 1 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস। যানবাহন, কলকারখানা, জীবাশ্ম জ্বালানি এই সমস্ত কিছুর যতটা পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি না পায়। 2 নম্বর হচ্ছে রাসায়নিক সারের পরিমাণ হ্রাস। আমরা জানি যে কৃষিকাজে বেশি ইউরিয়া ব্যবহার করার ফলে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে এটি অবিলম্বে নিয়ন্ত্রণ করা উচিত। মিথেনের নির্গমনের পরিমাণ হ্রাস। গাছপালার পচন, কৃষিজ বর্জ্য, জীবজন্তুর বর্জ্য এই সমস্ত কিছুর জন্য মিথেনের পরিমাণ হচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে এগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার। অরণ্য ছেদন রোধ। পরিকল্পিতভাবে বনায়নের দ্বারাই হচ্ছে গ্রিনহাউস এফেক্টের প্রভাবটি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে, যাতে আমরা গ্রিনহাউস এফেক্ট থেকে রক্ষা পাই। তাহলে আজকে আমরা কি জানতে পারলাম? প্রথমে আমরা জানলাম গ্রিনহাউস কি, অর্থাৎ শীতপ্রধান দেশে যে কাচের ঘরের ভেতরে চাষাবাদ করা হয়, অর্থাৎ উদ্ভিদগুলিকে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে কাচের ঘর তৈরি করা হয়, তাকেই আমরা বলি গ্রিনহাউস। এরপর আমরা কি জানলাম? গ্রিনহাউস এফেক্ট। কাচের ঘরটির মতনই হচ্ছে সূর্যালোক ভূপৃষ্ঠে প্রবেশ করে এবং কিছুটা পরিমাণ শোষিত হয় আর কিছুটা পরিমাণ প্রতিফলিত হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কি করে, গ্রিনহাউস গ্যাসগুলি অর্থাৎ বিভিন্ন গ্যাস এবং বিভিন্ন উপাদানগুলি এই শক্তিটিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না, ফলে পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটি স্বাভাবিকের থেকে বেশি হয় এবং
একেই আমরা বলছি গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউসের প্রভাব। এরপর আমরা কি জানলাম, বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলি কী কী। 1 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 2 নম্বর হচ্ছে মিথেন, 3 নম্বর হচ্ছে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, 4 নম্বর হচ্ছে নাইট্রাস অক্সাইড এবং 5 নম্বর হচ্ছে ওজোন। এরপর আমরা জানতে পারলাম এই গ্রিন হাউস গ্যাসগুলি কীভাবে বৃদ্ধি পাচ্ছে। 1 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানির পরিমাণ বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে মিথেনের পরিমাণ বৃদ্ধি, 3 নম্বর হচ্ছে অরণ্য ছেদন, 4 নম্বর হচ্ছে রাসায়নিক সারের পরিমাণ বৃদ্ধি। এছাড়াও অনেক কিছু কৃত্রিমভাবে মানুষে গ্রিন হাউস এফেক্টটিকে বৃদ্ধি করে থাকে। এরপর আমরা কি জানতে পারলাম, গ্রিন হাউস এফেক্টের ফলাফল। 1 নম্বর হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়, 2 নম্বর হচ্ছে মেরু অঞ্চলের বরফ গলন, 3 নম্বর হচ্ছে ফসলের ক্ষতি, 4 নম্বর হচ্ছে আবহাওয়ার প্রকৃতির পরিবর্তন, আরও এছাড়া রয়েছে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি, বনাঞ্চল বিনাশ, তারপর হচ্ছে পানীয় জলের সংক্রমণ ইত্যাদি। এবার আমরা একটি ছোট্ট কুইজের মাধ্যমে কতগুলি প্রশ্নের উত্তর জেনে নেব। প্রথমটি হচ্ছে, গ্রিন হাউস কোথায় দেখতে পাওয়া যায় বা ব্যবহার করা হয়? 1 নম্বর অপশন নাতিশীতোষ্ণ অঞ্চলে, 2 নম্বর অপশন নিরক্ষীয় অঞ্চলে, 3 নম্বর অপশন হচ্ছে মেরু অঞ্চলে। তাহলে এখানে উত্তরটি কী হবে? মেরু অঞ্চলে। 2 নম্বর হচ্ছে গ্রিন হাউসটি কিসের তৈরি? এ কাঠ, বি ইট, সি কাঁচ। এই 3টি অপশনের মধ্যে কোনটি ঠিক? সেটি হচ্ছে কাঁচ, কাঁচের তৈরি। গ্রিন হাউসটিতে কি চাষ করা হয়? শাক সবজি ফুল, ধান, পাট। এখানে কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে শাক সবজি ফুল। গ্রিন হাউস গ্যাসের একটি উদাহরণ দাও। তাহলে যে কোনো একটি উদাহরণ দিলেই হবে। উত্তরটি হবে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। গ্রিন হাউস গ্যাসের জন্য পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে না স্বাভাবিক থাকছে? 3টির মধ্যে সঠিক উত্তরটি হলো বৃদ্ধি পাচ্ছে। এখানে আমি তোমাদের কতগুলি বাড়ি কাজ দিয়েছি। 1 নম্বর গ্রিন হাউস কী, জ্ঞানমূলক। 2 নম্বর গ্রিন হাউস এফেক্ট কী, জ্ঞানমূলক। 3 নম্বর গ্রিন হাউস গ্যাসগুলি কী কী, জ্ঞানমূলক। 4 নম্বর পৃথিবীর গড় তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পাচ্ছে, বোধমূলক। 5 নম্বর চিত্রসহ গ্রিন হাউস প্রভাবের প্রক্রিয়াটি বর্ণনা করো, দক্ষতামূলক। 6 নম্বর গ্রিন হাউস প্রভাবের ফলাফলগুলি ব্যাখ্যা করো, জ্ঞানমূলক। 7 নম্বর গ্রিন হাউসের প্রভাব প্রতিকারের উপায়গুলি নিজের ভাষায় লেখো, বোধমূলক। থ্যাংক ইউ।